आज आसनसोल के कल्याणपुर हाउसिंग इलाके में बने एक सामुदायिक भवन में टीएमसी की तरफ से कर्मी सभा का आयोजन किया गया, जहां राज्य के कानून और लोक निर्माण मंत्री मलाय घटक, आसनसोल के मेयर और बाराबनी के विधायक, विधान उपाध्यक्ष सहित शिल्पांचल के तमाम बड़े टीएमसी नेता, कार्यकर्ता और सभी विधायक उपस्थित थे। कार्यकर्ताओं को संबोधित करते हुए मलाय घटक और विधान उपाध्याय ने आने वाले लोकसभा उपचुनाव में एकजुट होकर पार्टी को जीत दिलाने की हिदायत दी। उन्होंने कहा कि पिछले 2 लोकसभा चुनाव में आसनसोल से टीएमसी को शिकस्त का मुंह देखना पड़ा था, लेकिन इस बार शत्रुघ्न सिन्हा को जिताने में पार्टी की तरफ से कोई कसर नहीं छोड़ी जानी चाहिए। उन्होंने कहा कि जिस तरह से बंगाल विधानसभा चुनाव और नगर निगम चुनाव में पार्टी को जीत मिली थी, आने वाले लोकसभा उपचुनाव में भी आसनसोल लोकसभा सीट पर टीएमसी की जीत सुनिश्चित करनी होगी। नेता कर्मी समर्थक তারা যারা প্রার্থী হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রার্থী করেছিলেন তাদেরও অনেক জায়গায় বিরোধিতা হয়েছে। আমি কাউন্সিলরদের বলবো, যারা আমাদের হয়ে কাজ করেছেন, যারা আপনাদের হয়ে ময়দানে নেমেছিলেন, যারা আপনাদের জিতিয়েছেন, আজকে ফিরে গিয়ে তাদের সাথে বৈঠক করুন এবং আজকে বিকেল থেকেই আবার ময়দানে নেমে পড়ুন, যেন আপনি আবার প্রার্থী, আবার আপনার ভোট এসেছে এবং এবারে আপনাকেই ওই ওয়ার্ড থেকে জিততে হবে। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। বাকি আপনাদের যে সমস্ত নির্বাচনের জন্য প্রয়োজন, ঝান্ডা হোক বা অন্যান্য জিনিসপত্র হোক, সেগুলো কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, সেগুলো আমরা আজকে একটু পরেই বসে ঠিক করে নেব। এবং আমাদের যারা অন্য জেলার বিধায়ক আছেন, যেমন বর্ধমান পূর্বতে 16 জন আছেন, বাঁকুড়াতে 4 জন আছেন, পুরুলিয়াতেও আমাদের 3 জন আছেন, তারা কিভাবে এখানে থাকবে, তাদেরকে ব্লক ভিত্তিক কোনো রকম ভাবে দায়িত্ব দেওয়া যায় কিনা, কিভাবে তারা এই লড়াইয়ে অংশগ্রহণ করবেন, সেটা আমরা একটু পরে বসে সিদ্ধান্ত নেব। কিন্তু এই নির্বাচনে নিজেদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, যেভাবেই হোক আসানসোল লোকসভাতে তৃণমূলের ঝান্ডা ওড়াতেই হবে। এই লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে চলুন আমরা লড়ি এবং আমাদের প্রার্থীকে জয়ী করে আমরা সেই প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে পৌঁছে দিতে পারি মাথা উঁচু করে, এটাই হবে আমাদের লক্ষ্য। নমস্কার। শেষ কথা হলো শুনলেন, এটা রিপিট করব এবং দাসু খুব প্রাঞ্জল ভাষায় বলল, হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে দল আপনাকে টিকিট দিয়েছিল, কিন্তু আপনার মনে নেই ধারণা জন্মায় যে আমি এলাকার শ্রেষ্ঠ প্রার্থী, তাহলে আপনার থেকে বড় ভুল আর কেউ করবে না। আপনার সমকক্ষ ওই এলাকায় আমার যতটুকু দীর্ঘদিন অভিজ্ঞতা আমি জানি আর কিছু সমকক্ষ 5-6 প্রার্থী ছিল, 5-6। যে কোনো কারণেই হোক দল আপনাকে মনে করেছে যে হ্যাঁ এই 5 জনের মধ্যে এই পারবে, তার মানে 4 জন কিন্তু প্রার্থ নয়, ওই 4 জনকে দল কিন্তু ফিরে দেয়, কারণ 4 জনকে বলেছে প্রিয় দায়িত্ব নিয়ে তোকে কে জেতাতে হবে। তাই সকলকে 9টা, 9:30টার মধ্যে কিন্তু রবীন্দ্র ভবনে আসতে হবে। আর খুব জরুরি যে কথাটা হচ্ছে যে আমাদের যেটা বদনাম আছে, আমরা এমএলএ ভোটে দাঁড়িয়ে জিতে নিই, আমরা কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে জিতে যাই, আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি আমরা জিতে যাই, কিন্তু আমরা লোকসভা হেরে যাই। আমি সবাইকে, যতগুলো কাউন্সিলর 91 কাউন্সিলর আছে, সবাই কিন্তু ভোটে জিতেছ, ভালো ভালো ভোটে জিতেছ। সবার কাছে রিকোয়েস্ট বলো, নির্দেশ বলো, যেটাই বলো, সবাইকে কিন্তু নিজের ওয়ার্ডটা জেতাতে হবে। এটা কিন্তু একদম জরুরি, কারণ আগামী দিনে
আগামী দিনে যদি নিজেদের দেখো, আমাকে আমার সুবিধার্থে আমি আজকে দৌড়ে বেড়াচ্ছি, আমাদের যত সিনিয়র নেতারা আছে, যত জুনিয়র নেতারা আছে, সবাই কিন্তু আমরা দৌড়ে বেড়াচ্ছি, নিজের তাগিদে দৌড়াচ্ছি। কারণ আমাকে থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে চেয়ার করে বসতে হবে। আমাদের যদি একটু বলে দেয় তাহলে আমাদের খুব ভালো হয়। এবং ওই জায়গাটা বেশ ফাঁকা আছে, গাড়ি ফাড়ি বাইরে থেকে পাণ্ডবেশ্বর থেকে হোক, বড়াকর থেকে হোক, চিরাকুড়ি থেকে হোক আসলে ওখানে দাঁড়াতে পারবে এবং সুন্দরভাবে আগামী দিনে বেরোবে। আর আমরা জিতছি এই মনোভাব আমাদের থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিততে জানে, লড়তে জানে, তার বাইরে কিছু জানে না। আর আমাদের আসানসোলের কর্মীরা কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে যে আমরা জিতে আমরা বারবার তৃণমূলকে এখানে প্রতিষ্ঠিত করব, উন্নয়নকে প্রতিষ্ঠিত করব। আমাদের লড়াই হবে উন্নয়নের সঙ্গে লড়াই। আপনারা ভালো থাকুন। शनिवार को लोग होली मनाकर अपने अपने घरों में चैन की नींद ले रहे थे। वहीं दूसरी ओर अंडाल थाना क्षेत्र के छोरा इलाके में बदमाश डकैती की योजना को अंजाम दे रहे थे। आधा दर्जन बदमाशों के एक गिरोह ने जमुड़िया विधानसभा के टीएमसी ब्लॉक 2 सभापति सह ईसीएल कर्मचारी सुकुमार भट्टाचार्य के छोरा कॉलोनी स्थित ईसीएल क्वार्टर में शनिवार की रात डकैती की घटना को अंजाम दिया। बताया जाता है कि हथियारों से लैस करीब 6 की संख्या में बदमाशों ने डकैती की घटना को अंजाम दिया है। सुकुमार भट्टाचार्य की पत्नी को बंदूक दिखाकर मकान से करीब 1.5 लाख नकदी समेत अनुमानित 6 तोला वजन के आभूषण को लूट लिया गया। घटना के बाद जमुड़िया के विधायक हरेराम सिंह ने भी पीड़ित परिवार के घर पहुंचकर उन्हें मदद का आश्वासन दिया। इधर सूचना पाकर अंडाल थाना की पुलिस भी मौके पर पहुंची एवं घटना की तफ्तीश में जुट गई। पुलिस के अनुसार जल्द ही सारे अपराधी कानून के शिकंजे में होंगे। একটা আওয়াজ পেয়ে শুয়েছিলাম, তো উঠে বসার পর তারপরে যে ভাবছি দেখবো, বাইরে যাব দেখবো কি আওয়াজ, ওই বারান্দায় গিয়ে তো সেই সময়টুকু পাইনি। তারপর তো ভিতরে 6-7 জন মিলে ঢুকে গেছে, হাতে সবারই পিস্তল ছিল। তারপরে আমাদেরকে সেরকম কিছু খারাপ ব্যবহার আমাদের সাথে করেনি। আমরা এক জায়গায় বসেছিলাম, চাবি চাইলো, আলমারি চাবি দিয়ে দিয়েছি। তারপরে ওরা যা নেওয়ার সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। আপনার নাম? শ্রাবণী ভট্টাচার্য। ওই 3:30 থেকে 3টা নাগাদ কিছু দুষ্কৃতী ভয়াবহ ডাকাতি গ্রিল কেটে সাটা কেটে ঢুকিয়ে গেল এবং আমাকে প্রথমে আমার খোঁজাখুঁজি বিভিন্ন রুম খুঁজে আমাকে না পাই। আমার মিসেস এবং আমার ছেলে যে বেডরুমে ছিল তাকে সেখানে যাই, জিজ্ঞেস করে আমি কোথায় আছি। ওরা বলে এখানে বাড়িতে, কোথায় বাইরে গেছি, কোথায় বাইরে গেছি চার্জ করে, যে বাইরে গেছে আমাদের বলে যায়নি। তারপর আবার দফায় চার্জ করে যে কোথায় গেছি। তো যখন ঘরে না পাই তখন বলে আলমারি চাবি, টাকা পয়সা কোথায় আছে, ওই টাকা পয়সা যায় না। যেটা বই কাছে টাকা পয়সা ছিল না, ওই যে কিছু পয়সা ছিল শাড়িতে রাখা ছিল মনে হয়। তারপর চাবি, আলমারি চাবি চাই, ছেলেকে পিস্তল থেকে আলমারি চাবি খোলাই। তারপর ছেলেকে সে বসিয়ে দেয় পিস্তল নিয়ে, যে তোরা বসতে ক্ষতি করবে না কিছু। টাকা পয়সা নেই এবং আমার যে টাকা পয়সা ছিল আমার একটা কাউন্টারে, সেখানে আনুমানিক 1,05,000 মধ্যে ছিল। আমার সর্বনিম্ন 1-1.5 লাখ টাকা হবে টোটাল ঘর নিয়ে। আর 8-10 বই সোনা ছিল, সেখানে নিয়ে হুমকি দিয়ে যায়, কাছে আমি গুলি করে মেরে দেবো, এগুলো চলে যায়। আচ্ছা, আপনার ঘরে তো অনেক সুরক্ষা রয়েছে, প্রাচীর বড় রয়েছে, তারপরে কীভাবে ঢুকলো? মানে সেটা তো পুলিশ ইনকোয়ারি করছে, সেটা পুলিশ তদন্ত করে দেখো। পাঁচিল একটা নয়, পাঁচিল দুটো আছে, পাঁচিল বাউন্ডারির পাঁচিল আছে। ওরা সিঁড়ি নিয়ে এসেছি, সিঁড়ি বেয়ে নেমেছে ওই পাঁচিল দিকে, তারপরে গাছে উঠেছে, গাছ থেকে নেমেছে, তারপর সাটা গ্যাস কাটা তালা কেটেছে, তারপর গ্রিল তালা কেটেছে, তারপর ভেতরে গেছে। এই যে বারবার আপনার খবর নিচ্ছিল, আপনি বলছেন, এ কি মনে হচ্ছে এর মধ্যে কি রাজনীতি রয়েছে? না, এটা কিছু রাজনীতি নাই, তো পুলিশ তদন্ত করে দেখো, পুলিশকে সব কিছু জানা আছে। মানে আপনি যদি কালকে থাকতেন তাহলে কি ঘটনা হতে পারতো মনে হয়? দেখো, সেটা তো ঈশ্বরের ব্যাপার, এটা বলতে পারছি না, কিছু ঘটতে। এটা কি নিছকে ডাকাতি মনে করছেন না অন্য কোনো উদ্দেশ্য মনে করছেন আপনি? আমি এর মধ্যে কিছু বলতে পারবো না। आसनसोल के पोलो मैदान में ग्रैंड ट्रेड फेयर की शुरुआत हुई। इस मौके पर राज्य के कानून और लोक निर्माण मंत्री मलाय घटक विशेष अतिथि के रूप में उपस्थित थे। उद्घाटन करने के बाद अपने वक्तव्य में मलाय घटक ने कहा कि पहले आसनसोल में कई कारखाने थे, ग्लास फैक्ट्री, साइकिल फैक्ट्री, वैगन फैक्ट्री जैसे
विश्वविख्यात कारखाने थे, लेकिन आज वे सब बंद पड़ गए हैं। उन्होंने कहा कि पिछले कुछ समय से आसनसोल में कोई बड़ा नया कारखाना नहीं लाया गया है, लेकिन राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आसनसोल में औद्योगिकरण को फिर से शुरू करने की दिशा में प्रयासरत हैं। उन्होंने कहा कि ममता बनर्जी जब रेल मंत्री थी तब उन्होंने कुल्टी में एक कारखाने को पुनर्जीवित किया था, जिसका फायदा आज नई पीढ़ी को मिल रहा है। मलाई घटक ने आज के ट्रेड फेयर में आए उद्योगपतियों से अनुरोध किया कि वे मैन्युफैक्चरिंग यूनिट लगाने की दिशा में ज्यादा प्रयास करें, क्योंकि इससे न सिर्फ नए कारखाने बनेंगे, इससे रोजगार के नए अवसर भी पैदा होंगे। उन्होंने कहा कि राज्य सरकार हमेशा इन उद्योगों स्थापित करने में हर संभव मदद करने को तैयार है। वहीं ट्रेड फेयर में आए उद्योगपतियों से यहीं पर कारखाने लगाने का अनुरोध किया गया। हम इससे साइड में आए, बात करने वहाँ भी डूब कहाँ साइड हम फोटो देख जिनिस लोग का जिनिस देख कुछ करने नहीं आया, तेरा जैसा नहीं है हम। जाना बेकार का काहे बहस कर रहा है, उल्टा पुल्टा बोलेगा बहस नहीं करेगा। तारीख से लेकर 29 तारीख 10 दिनों का इंडिया इंटरनेशनल ग्रांड ट्रेड फेयर आसनसोल में होने जा रहा है। काफ़ी वर्षों का इंतज़ार के बाद, कारण कोविड था, कोविड को देखते हुए हम लोगों ने इसको एक्सटेंशन किया और वो आज से ये ट्रेड फेयर मनाया जा रहा है। लोग ये इंडिया एवं और दूसरे देशों से भी हैं, बांग्लादेश है, थाईलैंड है, ऐसे कई देशों से यहाँ पर आए हैं, क्योंकि व्यापार की परिस्थिति बहुत ख़राब थी और लोग भी व्याकुल थे। उसको देखते हुए हमने ये ट्रेड फेयर किया। 2015 में आसनसोल चैम्बर ऑफ कॉमर्स ने ट्रेड फेयर किया था, जिसमें माननीय मुख्यमंत्री ममता बनर्जी जी आई थी, और इस बार हम CCG जो मार्केटिंग है उनके साथ में मिलकर कर रहे हैं, जिससे कि लोग आए यहाँ पर और फिर अपना व्यापार बढ़ा सकें और यहाँ पर आकर देखें। क्योंकि जब ये ट्रेड फेयर लगाया जाता है तो वो उसका यही मकसद रहता है कि आने वाले दिनों में पूरे वर्ष में क्या क्या नया सामान आ रहा है, क्या व्यापार बढ़ रहा है, जिससे व्यवसायी वर्ग और लोग वहाँ पर आएँ और उसको देखें और अपना व्यापार भी उससे बढ़ा सकें। यही हम लोगों की आशा रहती है। कितने स्टॉल है? स्टॉल 125 स्टॉल है और आज हमारे इस इंटरनेशनल ट्रेड फेयर का उद्बोधन करने के लिए हमारे माननीय मंत्री मलाई घटक एवं ADDA के चेयरमैन माननीय रानीगंज के MLA माननीय तापस बनर्जी द्वारा किया जाएगा। গ্রান্ড ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সন্ধ্যায় আমি ধন্যবাদ আমি খুশির সঙ্গে জানাই, গত বছর আমরা এই এক্সিবিশন করেছিলাম। এবছর আমরা আসানসোল চেম্বার অফ কমার্সকে আমাদের জয়েন্ট অর্গানাইজার হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত এবং যাদের সাহায্য এবং ঐকান্তিক ইচ্ছা ছাড়া হয়তো এই ট্রেড ফেয়ার করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ADPC আসানসোল, ইলেকট্রিসিটি বোর্ড আসানসোল, ফায়ার ব্রিগেড আসানসোল এবং সমস্ত মেম্বার অব আসানসোল চেম্বার অফ কমার্স। বছর 6টা কান্ট্রি এবং 15 স্টেটের পার্টিসিপেশন আমরা পেয়েছি। এই মেলায় আছে বাংলাদেশি জামদানি শাড়ি, এই মেলায় আছেন লেবানন और ইরানের জুয়েলারি, আফগানিস্তানের ড্রাই ফ্রুট, মালয়েশিয়ান ফাউন্টেন এবং পারফিউম ফ্রম দুবাই। এছাড়া 15 স্টেট থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার, ঘর সাজানোর ডেকোরেটিভ ইন্টেরিয়ার প্রোডাক্টস, লাইফস্টাইল, গার্মেন্টস, লেদার, ফুড প্রোডাক্টস, আরও অনেক কিছু একদম পিকে চলে গিয়েছিল। এবারে যদিও প্রশাসনের তরফ থেকে একটু বাধা আসছিল, তো আমি যতটুকু জেনেছি যে মাননীয় মন্ত্রীর ইন্টারফারেন্সের জন্য মেলাটা আজকেও হতে পারছে। মঞ্চে চেম্বারের সভাপতি নরেশ আগরওয়াল আছে, আপনাদের সম্পাদক শম্ভু ঝা আছে, আমাদের দুর্গাপুরের
চেম্বারের প্রেসিডেন্ট অনেক কর্মকাণ্ডের সাক্ষী, অভিদত্ত আছে, চ্যাটার্জি বাবুরা। একটা কথা ঠিক বললো যে একটা মেলাতে জানা যায় যে নতুন কী কী জিনিস আসছে। অনেক মানুষ অনেক কিছু আছে জানতে পারে না, কি মেলার মাধ্যমে জানা যায় ইনোভেটিভ কী কী আসছে, এটা একটা মেলার মধ্যে জানা যায়। যারা সাধারণ মানুষ তারা এসে মেলা আনন্দ দিতে পারেন, ঘুরতে পারেন, তারা ভেবে গর্বিত হতে পারেন যে আমাদের দেশে আমাদের শহরে এই জিনিস তৈরি হয়। তো যারা উদ্যোগপতি হন তারা অন্য জায়গায় যে জিনিসটা নতুন তৈরি হবে সেখান থেকে তারা লাভ উঠাতে পারেন। তো মেলার এইটা কিন্তু বিশাল লাভ। আমরা ভাবি একটা মেলা করে কি হয়, দুজন লোক আছে, কেউ ফুচকা খায়, কেউ কফি খায়, কেউ গল্প করে, কিন্তু এর অনেক ব্যবসায়িক দিক দিয়ে প্রচুর লাভ আছে। দেখুন, ট্রেড ফেয়ার এর আগে 4 বার হয়েছিল এবং করোনার জন্য খালি ট্রেড ফেয়ার নয়, পুরো পৃথিবীটাই আটকে গেছিল। এখানেও ট্রেড ফেয়ার হতে পারেনি। এবার আবার আমরা করোনার কাল পেরিয়ে নতুনভাবে বাঁচতে শিখছি এবং এই ট্রেড ফেয়ার সেই বাঁচার একটা মেলা। আজকে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই শহর আসানসোল একসময় ভারতবর্ষের রুট বলা হতো, রুট অফ ইন্ডিয়া। পৃথিবীর সব থেকে শিল্পোন্নত শহরের নাম হচ্ছে জার্মানির রুট, তার সঙ্গে আমাদের আসানসোলের তুলনা করা হতো। কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সবই হারাতে বসেছিলাম। এখানে অনেক কলকারখানা ছিল, এখানে এশিয়ার সব থেকে বড় সাইকেল কারখানা ছিল সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, এশিয়ার সব থেকে বড় কাঁচের কারখানা ছিল হিন্দুস্তান বিল্ডিং কার, এখানে রিকিট কোলম্যানের ব্লু ফ্যাক্টরি ছিল, ইন্ডিয়ান অক্সিজেনের মতো অক্সিজেন তৈরির কারখানা ছিল, হিন্দুস্তান কেবলস ছিল, কুলটিতে পাইপ স্পান পাইপের কারখানা ছিল, বার্নপুরে ওয়াগন ম্যানুফ্যাকচারিং এর কারখানা ছিল। কিন্তু একের পর এক এই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং আসানসোলে নতুন কোনো বড় কারখানা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যখন রেল মন্ত্রী ছিলেন তখন কুলটির স্পান পাইপ কারখানাকে রেল সেল ওয়াগন ম্যানুফ্যাকচারিং কারখানা হিসাবে তিনি তৈরি করে গেছেন এবং সেই কারখানা আর সিসিজি গ্রুপের সহযোগিতায় আজকে গ্র্যান্ড ট্রেড ফেয়ারের আজ উদ্বোধন আছে পোলো গ্রাউন্ডে। যে ফেয়ার আমাদের 19 তারিখ থেকে 29 তারিখ অবধি চলবে। আসানসোলে এত বড় গ্র্যান্ড ট্রেড ফেয়ার এবার প্রথমবার হচ্ছে। আসানসোলের জনগণের জন্যে এই ট্রেড ফেয়ার করার ব্যবস্থা করা গেছে, যাতে এইখানকার লোকেরাও একটা ভালো জিনিস উপভোগ করুক। এইখানে আমাদের এইখানে যে 125টা স্টল এসছে, যে মধ্যে 6টা কান্ট্রি আর 16টা স্টেট পার্টিসিপেট করছে। অনেক নতুন নতুন প্রোডাক্ট এখানে এসছে, যেটা দেখে আসানসোল লোকেদের অনেক ভাল লাগবে। 125টা সব বাইরে আছে, সব বাইরে। এবার আমরা যেহেতু পারমিশন পেতে দেরি করছিলাম, তাই বলে লোকাল পার্টিসিপেট এবার আমরা আনিনি। এবার নেক্সট ইয়ার যখন করব আসানসোলেরও অনেক পার্টিসিপেট এতে আসবেন। এটা 11 দিন চলবে, আজ থেকে 29 তারিখ অবধি চলবে। আমাদের 2টো থেকে 9:30 অবধি টিকিট আছে 20 টাকা। যে কোনো ফেয়ার এটা সব জায়গায় হয়, হ্যাঁ, যাতে সিস্টেমেটিক ডিসিপ্লিনভাবে চলুক, তাই বলে আজকে এই ব্যবস্থা করা হয়েছে। শম্ভুজা, সেক্রেটারি, আসানসোল চেম্বার অফ কমার্স। होली का त्यौहार बीत चुका है। अब विभिन्न संगठनों की तरफ से होली मिलन समारोह का आयोजन किया जा रहा है। इसी क्रम में रानीगंज के अन्नपूर्णा लेन स्थित ब्रहन भवन में कल शाम होली मिलन समारोह का आयोजन किया गया। इस होली मिलन समारोह में सभी आयु वर्ग के लोगों ने हर्ष उल्लास के साथ एक दूसरे को होली की बधाई दी। इस मौके पर समाज के विभिन्न वर्ग के लोग उपस्थित थे। कार्यक्रम के दौरान यहां सांस्कृतिक अनुष्ठान भी पेश किए गए, जिनमें स्थानीय कलाकारों ने बढ़ चढ़कर हिस्सा लिया। रानीगंज से जाहिद अनवर की रिपोर्ट। चल रहा आप लोगों का श्री मारवाड़ी ब्राह्मण सभा रानीगंज के तत्वाधान में होली मिलन का कार्यक्रम
एक सांस्कृतिक और सामाजिक कार्यक्रम अनुष्ठित हुआ। समाज के सभी वर्गों को आमंत्रित किया गया और एक मिलन के द्वारा ये संदेश भाईचारा का दिया गया। और इस सांस्कृतिक कार्यक्रम के कारण आज हम यहाँ पर आए हैं। होली का महत्व उस पर भी विचार हुआ और सांस्कृतिक कार्यक्रम किस प्रकार आगे भी हमारा अवराध रूप से चलता रहे। कोविड कारण 2 वर्ष विगत नहीं हो पाया, इसलिए एक सामाजिक छोटी सी प्रचेष्टा पुनः प्रयास किया गया। इसीलिए ये तत्वाधान में प्रत्येक वर्ष की भांति ऐसा कार्यक्रम होगा और आगे भी कार्यक्रम ऐसा संपादित होते रहे, ऐसी आशा है। इस संस्था का नाम और आपका नाम बताइए। संस्था का नाम श्री मारवाड़ी ब्राह्मण सभा अन्नपूर्णा लेन रानीगंज, और इस कमेटी के सभी वरिष्ठ सदस्य, कनिष्ठ सदस्य और सांस्कृतिक जो टोली है रानीगंज की, श्री पिंकी जोशी और पप्पू माटोलिया और इनके जो सहयोगी, इनके कारण ये कार्यक्रम सफल हुआ। और ये मेरा नाम श्री दीनबंधु जोशी है और इस सचिव का दायित्व इस समाज ने मुझे अभी निर्वहन करने के लिए दिया है। एक सेकंड फोटो ले ले। आज रानीगंज के सस्ती गाड़िया में स्थित जायका होटल में होप वेलफेयर फाउंडेशन की तरफ से एक ड्राइंग कंपटीशन का आयोजन किया गया। इस प्रतियोगिता में कुल 200 बच्चों ने हिस्सा लिया, जिनको 4 वर्गों में विभाजित किया गया था। इस मौके पर यहां संगठन के अध्यक्ष जैन दत्ता, उपाध्यक्ष देवलीना लाहा, सचिव अर्नब चक्रवर्ती और ज्वाइंट सेक्रेटरी शालिनी जायसवाल उपस्थित थे। इनके अलावा आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सचिव शंभुनाथ झा, अंजन मंडल, कार्तिक देव विशेष रूप से उपस्थित थे। होप वेलफेयर फाउंडेशन एक सामाजिक संस्था है जो पिछले लंबे समय से विभिन्न प्रकार के सामाजिक कार्य में संलिप्त है। इनका अगला लक्ष्य महिला सशक्तिकरण की दिशा में कुछ सार्थक करने का है। क्या कार्यक्रम कर रहे हैं? আমরা দোল উৎসব উপলক্ষে আজকে একটা ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছিলাম। তো এখানে 200 জন ক্যান্ডিডেট ছিল। তো আপাতত আমাদের হয়ে গেছে, আমাদের সেকেন্ড ব্যাচ চলছে। আর কি বলবো, কতজন পার্টিসিপেন্ট ছিল? 200 জন ছিল। ভাগ করা হয়েছিল মানে A B C D 4টে ভাগ ছিল। নার্সারি থেকে 1 পর্যন্ত একটা ছিল, তারপর 2 থেকে না 2 থেকে 4, দেন আপনার 5 থেকে 7 আর 8 থেকে 10 পর্যন্ত গ্রুপ ভাগ করা ছিল। তো আপাতত আমাদের গ্রুপ A আর B এর হয়ে গেছে, এখন C এবং D গ্রুপের চলছে। প্রাইজ আমাদের রেজাল্ট বাইরে থেকে যা আমাদের আনা হয়েছে ড্রয়িংয়ের, তো উনি খাতা চেক করবেন। খাতা চেক করার পর 4টের মধ্যে রেজাল্ট বলে দেওয়া হবে, 6টার মধ্যে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দেবো। আমরা বেশিরভাগ মেয়েদের উপরে, নারী শক্তির উপরে কাজ করি, গরিব দুস্থ বাচ্চাদের উপরে কাজ করি, পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, খাবার বিতরণ, তারপর আপনার পোশাক বিতরণ, এগুলোর উপরে বেশিরভাগ কাজ করি। এখনও করিনি, আমরা চাইছি আস্তে আস্তে নিজেদের গ্রুপকে, আমাদের ইচ্ছে আছে, আমরা প্রজেক্ট কিছু ভেবে রেখেছি, এখন আপনাদের কাছে মেনশন করছি না সেগুলো, তবে আমরা যেগুলো ভেবেছি আমরা আস্তে আস্তে সেগুলো করে নেব। শুধু আমার নাম জয় দত্ত, হোপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।